রাজধানীর মালিবাগ রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত, আহত দুই। গার্ডার তোলার কাজে ত্রুটি দুর্ঘটনার কারণ বলছে ফায়ার সার্ভিস। ভোক্তার অধিকার সুরক্ষায় করা আইন সম্পর্কে জানে না বেশিরভাগ মানুষ। এখনো পূরণ হয়নি এ অধিদপ্তর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য, বলছে ক্যাব। অপ্রাপ্ত বয়স্ক আর লাইসেন্সবিহীন চালকের হাতে দেশের 1/3 গাড়ি। বাড়ছে যাত্রীদের জীবনের ঝুঁকি। পুলিশ ও বিআরটি এর উদাসীনতাই কারণ বলছেন বিশেষজ্ঞরা। এবং রাতের আধারে অবৈধ জাল দিয়ে ইলিশের পোনা ধরছে অসাধু জেলেরা। মারা পড়ছে কয়েকশো প্রজাতির মাছের পোনাও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গার্ডার ওঠানোর সময় ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। গার্ডারটি ছিঁড়ে রেললাইনের উপর পড়ায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় 5 ঘন্টা বন্ধ থাকে। রোববার দিবাগত রাত 1:45 নির্মাণাধীন মালিবাগ ফ্লাইওভারে ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে উঠানোর সময় ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে নিচে থাকা ফ্লাইওভারে কর্মরত ইঞ্জিনিয়ার পলাশ, শাহ সিমেন্ট গ্রুপের ড্রাইভার নুরুন নবী ও নির্মাণ শ্রমিক স্বপন গুরুতর আহত হন। পরে শ্রমিক ও স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তার সাথে বাড়ি খেয়েছে, আগে একটা মাল ছিল আগে, ঠিক আছে, ওই মালের সাথে বাড়ি খাওয়ার পরে খুব রিস্কের কাজ, অ্যাক্সিডেন্ট হয়ে যায় না, হয়ে গেছে আর কি। উপরে একটা মাল ছিল, ওই মালটা নিচে পড়ে গেছে। দেখি কি একটা শব্দ পাইলাম, ঝড় তুফানের মতন পড়লো। সাপোর্টিং দেওয়া নাই, সাপোর্টিং থাকলে এটা পড়তে পারতো না। এই রডের টানাটা কাটার সাথে সাথে ওটা পড়ে গেছে। আমি এখানে দাঁড়ানো ছিলাম। ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্মাণ শ্রমিক স্বপন। আহত অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক। কেটে যাওয়া পা গুলাকে আমরা ব্লিডিং গুলা সিকিউর করে আমরা ওনাদেরকে আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্টে রেফার করেছি। পেশেন্টের আপনার ইমার্জেন্সি যে প্রবলেমগুলো ছিল তাকে আমরা লাইফ সেভিং আমরা ট্রিটমেন্ট তাকে দিয়েছি। হ্যাঁ, তাকে ব্লাড দিয়ে থেকে শুরু করে আমরা অক্সিজেন দিয়েছি। পেশেন্টকে আমরা তাকে রিসেপশন করছি। এখন পেশেন্ট আপনার স্টেবল আছে। গার্ডার উঠানোর কাজে ত্রুটি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের যে গার্ডারটা উপরে ছিল, এই গার্ডারটা সম্ভবত নামানো অথবা সেটিংয়ে কোনো প্রবলেম হয়ে এখানে পড়ে গেছে। আমরা এসে কাউকেই তাদের স্থানে যারা ওয়ার্কার বা যে দমা গ্রুপ এদের কাউকে সহায়তা পায়নি। ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে প্রায় 4 ঘন্টা চেষ্টার পর ছিটকে পড়া গার্ডারটি রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়া হয়। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। ইমতিয়াজ, আপনি জানেন যে গার্ডারটি ধসে পড়েছে সেটি যেখানে পড়েছিল অর্থাৎ মূল রাস্তা এবং ট্রেন লাইনের মাঝখানে, তো সেখান থেকে গার্ডারটি সরিয়ে নেওয়া হয়েছে এবং যানবাহন চলাচলের জন্য রাস্তাটি স্বাভাবিক করে দেওয়া হয়েছে সকাল 7টার পর থেকেই। কিন্তু এখনো পর্যন্ত এই গার্ডারটি ধসে পড়াকে কেন্দ্র করে এখানে যে উৎসুক মানুষজনের ভিড় আমরা সকাল থেকে দেখছিলাম সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। মানুষজন এখনো পর্যন্ত সেই গার্ডারটিকে যেই রাস্তার একপাশে সরিয়ে রাখা হয়েছে সেখানে মানুষজন ভিড় জমিয়ে আছেন। এবং এখানে যে বিষয়টি আমি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে এই যে গার্ডারটি পড়ে গেছে উপর থেকে, সেটি হচ্ছে যে 2টি পিলারের মাঝখানে স্থাপন করার কাজ চলছিল রাতের বেলা। তো এখানে এই 2 পাশে 2টি পিলার এবং মাঝখানে রেল লাইন। তো এর আগে অন্যান্য যে পিলারগুলো আমরা দেখেছিলাম এই ফ্লাইওভারের, একটি পিলারের দূরত্ব একটি অপর পিলার থেকে প্রায় আপনার 30 বা 40 ফিটের মতো হবে। কিন্তু যে গার্ডারটি গতকাল ধসে গেছে সেটি 2টির পিলারের মাঝখানের দূরত্ব ছিল 75 ফিট। এবং যেটি হয়েছে সেটি হচ্ছে যেহেতু মাঝখানে রেল লাইন, তো সে কারণেই এই রেল লাইনের মাঝখানে কোনো পিলার দেওয়া সম্ভব না হওয়ায় 2টি পিলারের দূরত্ব বেড়ে গেছে। এবং এই দীর্ঘ দূরত্বে গার্ডার স্থাপন করতে যাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। অর্থাৎ এই গার্ডারটি ক্রেন থেকে পড়ে গেছে, এমনটাই যারা এই খাতের লোকজন আছেন তারা
বলছেন, এবং তারা বলছেন যে এখন যদি এই দুইটি পিলারের দূরত্ব কমিয়ে আনা না হয় তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাবে। এক হচ্ছে এটি যেহেতু উপরে উঠানোর সময় ধসে পড়েছে বা ছিঁড়ে গেছে ক্রেন থেকে, কিন্তু তারা বলছেন যে যদি এটি স্থাপন করা হতো তারপরে এখান দিয়ে যানবাহন চলাচল করবে এবং যানবাহনের প্রচন্ড চাপ রয়েছে সেইটি থাকবে। আর অপরদিকে যেহেতু নিচে রেল লাইন রয়েছে এবং রেল লাইন দিয়ে যখন ট্রেন যায় তখনও কিন্তু এই এলাকায় ঝাঁকুনি অনুভব করেন এলাকার যারা বাসিন্দারা আছেন তারা বলছেন। তো সেসব মিলিয়ে এরপরে নতুন করে যদি এই গার্ডারটি আবার স্থাপন করা হয় তাহলে পিলারের দূরত্ব কমানো যায় কিনা কিংবা মাঝখানে নতুন একটি পিলার দেওয়া যায় কিনা সেরকম চিন্তা ভাবনা করতে হবে, এটি কিন্তু বলছেন সবাই। তো এই মালিবাগ রেলগেট থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, রাজধানী মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারে গার্ডার ধসে পড়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন সে খবরাখবর জানাতে মালিবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। চলে যাচ্ছি পরের খবরে। ভোক্তার অধিকার সুরক্ষায় আইন করা হলেও এখনো বেশিরভাগ মানুষ জানে না আইনে তাদের অধিকার কিংবা করণীয় সম্পর্কে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের দাবি 30% লোক এ ব্যাপারে সচেতন। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে এখনো পূরণ হয়নি এই অধিদপ্তর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ভোক্তা অধিকার নিয়ে মামুন আব্দুল্লাহর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ভোক্তা অধিকার বলতে একটা আইন আছে, সেই আইনটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? ভোক্তা অধিকার আইন সম্পর্কে আমার অত ভালো জানা নাই, কিন্তু ওরা যখন সপ্তাহ পালন করে তখন দেখি যে না, ভোক্তা অধিকার আইন সম্পর্কে একটা দিবস পালন করা হয়। আয়েশা আক্তার চাকরি করেন রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে। প্রশ্ন ছিল একই ভবনে অবস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে। আমাদের ভিতরে ওইরকম সচেতনতা ফিরে আসে না, এখনো সচেতন হওয়া উচিত। সাধারণ ক্রেতা যাতে প্রতারণার শিকার না হন এজন্য 2009 সালে করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। ভোক্তাদের অধিকার সংরক্ষণে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে তাল মিলিয়ে 15ই মার্চ দিবস পালন করা হয়। তারপরও শুধু কারওয়ান বাজার নয়, রাজধানীর বেশিরভাগ ভোক্তাই জানেন না তার অধিকার ও করণীয় সম্পর্কে। এই আইন সম্পর্কে বিস্তারিত আমরা কিছুই জানি না। সামান্য কিছু ধারণা আছে, পুরোপুরি নেই, এখনো শুনি নেই আর কি, জানিও না। আমি যদি কারো কাছ থেকে শুনি সেটা দেখার চেষ্টা করবো আর কি। শুনেছি যে ভোক্তা অধিকার সংক্রান্ত এই সংক্রান্ত একটা আইন হয়েছে, কিন্তু আসলে আইনটার সংক্রান্ত আমার পুরোপুরি জানা নেই। তবে বর্তমানে প্রায় 30% মানুষ এর কার্যক্রম সম্পর্কে জানেন বলে দাবি ভোক্তা অধিদপ্তর মহাপরিচালকের। ম্যাক্সিমাম 30% লোক জানছে বা 29%। এটা বাড়ানোর চেষ্টা করতেছি আমরা। আগে গণশুনানি বছরে 8টা হইতো, এখন আমরা মাসে 4টা করতেছি, এটা আরো বাড়াবো। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা ক্যাবের মতে আইন সম্পর্কে ভোক্তাদের সচেতন করার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে অধিদপ্তরের। শুনানি শুধু আপনি এই টিসিবি বিল্ডিং এ 8 তলায় করলে হবে না, আপনি বাজারে যান, আপনি ভোক্তাদের সাথে কথা বলেন, ভোক্তারা কি সমস্যা আছে সেটা জানেন। এখানে ভোক্তা অধিদপ্তর আমরা যে উদ্দেশ্যে করা হয়েছিল আর কি, সেখানে সেই উদ্দেশ্যটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। ভোক্তাদের সুনির্দিষ্ট অন্তত 8টি অধিকারের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। অর্থনীতির ভাষায় আমরা যারা টাকা দিয়ে কোনো পণ্য বা সেবা ক্রয় করছি তারাই ভোক্তা, অথচ অধিকাংশ লোকই জানি না ভোক্তার অধিকার কি। বিশ্লেষকরা বলছেন ভোক্তার অধিকার সংরক্ষণে একদিকে যেমন এগিয়ে আসতে হবে ভোক্তা অধিদপ্তরকে, অপরদিকে সচেতন হতে হবে আমাদের নিজেদেরকে। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টার দিকে এই বৈঠক শুরু হয়। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা যোগ দিয়েছেন। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। আগামীকাল লক্ষ্মীপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র বিরাজ করছে সাজ রব। পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, সফরকালে প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প, কমলনগর প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতাল ও লক্ষ্মীপুর যুব প্রশিক্ষণ কেন্দ্র সহ 10টি প্রকল্পের উদ্বোধন এবং 17টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তিন স্তর বিশিষ্ট আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা প্রণয়ন করেছি। এখানে সাদা পোশাকে থাকবে, গোয়েন্দা নজরদারিতে থাকবে,
পাশাপাশি টোটাল স্টেডিয়াম এলাকাটা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকে। একে তো লাইসেন্স নেই, তার উপর আবার অপ্রাপ্তবয়স্ক। অবিশ্বাস্য হলেও এমন চালকদের হাতেই ঘুরছে দেশের 1/3 যানবাহনের চাকা। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই যাত্রী বোঝাই গাড়ি নিয়ে তারা ছুটছে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এতে বাড়ছে যাত্রীদের জীবনের ঝুঁকি। বিশেষজ্ঞরা এর জন্য পুলিশ ও বিআরটি এর কর্মকর্তাদের উদাসীনতার পাশাপাশি দুষছেন গাড়ির লোভী মালিকদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। গত 6-7 বছরে দেশে মোট যানবাহন বেড়েছে 2 গুণেরও বেশি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশে এ মুহূর্তে মোট নিবন্ধনকৃত যানবাহন আছে প্রায় 30 লাখ। অথচ এর বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত চালক আছে 20 লাখেরও কম। তাহলে প্রশ্ন আসতেই পারে, বাকি 10 লাখ গাড়ি কারা চালায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় রাস্তায় অনেক বাসেই চালকের সিটে বসে দিব্যি গাড়ি চালাচ্ছে হেল্পাররা, যাদের বেশিরভাগেরই বয়স 15 থেকে 18 বছরের মধ্যে। অথচ আইন অনুযায়ী একজন পেশাদার চালকের বয়স হতে হয় কমপক্ষে 20 বছর, থাকতে হয় বৈধ ড্রাইভিং লাইসেন্স, যার কোনোটি না থাকা সত্ত্বেও গাড়ি ভর্তি যাত্রী নিয়ে রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে এসব কিশোর চালকেরা। নাই নাই, জমা দিচ্ছি, চালাই দিচ্ছি, লাইসেন্স নেই, চালাচ্ছে। এটা আপনার আমার ওস্তাদে দিয়ে গেছে। লাইসেন্স বর্তমানে নাই, কিন্তু বাড়াইবো, কিছুদিন পর বাড়াইবো। লাইসেন্স মামলা খাওয়া আছে, ডিসি অফিস আছে লাইসেন্স। ওস্তাদ হলো 6 মাস, 1 বছর, 2 বছর ডিউটি করতে করতে পরে চালানো শিখে। লেগুনার অবস্থা তো আরো ভয়াবহ। সেখানে শিশুরা স্টিয়ারিং এ বসে যাত্রীদের নিয়ে যাচ্ছে শহরের এই মাথা থেকে ও মাথায়। এসব অপ্রাপ্তবয়স্ক চালকদের অনেকের দাবি, টাকা দিলেই নাকি পাওয়া যায় লাইসেন্স সহ রাস্তায় গাড়ি চালানোর অনুমতিও। 17 বয়স, লাইসেন্স নাই, এমনি চালাই লাইসেন্স ছাড়া। লাইসেন্স তো কোনো ড্রাইভারই নেই। কেমন চালানো না? এই সাথে বলে টাকা পয়সা দিয়ে চালাই। আমরা তো চান্দা দিই 600 টাকা দিই। এটা নেতা করে দিই, নেতারা আবার দেয় পুলিশ করে। আমার জন্ম হয়েছে 1998 সালে। লাইসেন্স করছি দালালের মাধ্যমে। লাইসেন্স করতে লাগে মাত্র 1700 টাকা। ওখানে 10,000 টাকা দিয়ে লাইসেন্স করছি। বিশ্লেষকরা এর জন্য দায়ী করছেন আধুনিক আইন না থাকা এবং যাও বা আছে তা যথাযথ প্রয়োগের অভাবকে। এখন যেটা মনে হচ্ছে হয়তো কোনোভাবে তারা প্রশাসনকে ম্যানেজ করে বা আপনার লুকিয়ে হয়তো তারা গাড়িগুলো চালাচ্ছে। বর্তমানে যে আইনটা রয়েছে সেটা কিন্তু খুবই নগণ্য, একজন 4 মাসের জেল অথবা 500 টাকা জরিমানা, এবং তাও কিন্তু পুরোপুরি দেওয়া হচ্ছে না। আর বিআরটিএ বলছে, আগের চেয়ে লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মামলা ও জরিমানার পরিমাণ বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার হারও। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে রাস্তায় নেমে মানুষের জীবনের ক্ষতি করবে, এটা আমরা হতে দিব না। প্রস্তাবিত আইনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে 6 মাস পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানার পরিমাণটা 50,000 টাকা রাখা হয়। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের হাতে গাড়ি দেওয়ার অপরাধে মালিকদেরও আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত পাট মেলার শেষ দিন আজ। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শুভ খান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। ইমতাজ, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কিন্তু জাতীয় পাট মেলা চলছে। তো আজকেই কিন্তু সমাপনী দিন। আপনি জানেন যে গত বৃহস্পতিবার কিন্তু এই জাতীয় পাট মেলার উদ্বোধন করা হয়। তখন কিন্তু এটির সময়সীমা ছিল মাত্র 2 দিন। এরপরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট মেলার সময়সীমা 1 দিন বাড়িয়ে দেন এবং এটি শনিবার পর্যন্ত চলে। কিন্তু এর পরবর্তীতেও কিন্তু ক্রেতা দর্শনার্থীদের চাহিদা এবং আগ্রহের বিষয়টি মাথায় রেখেই কিন্তু আয়োজক কর্তৃপক্ষ পাট মেলার সময়সীমা আরো 2 দিন বাড়িয়ে দেন। এই কারণে কিন্তু আজকে পাট মেলার সমাপনী। তো দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে জাতীয় পাট মেলার কিন্তু ক্রেতা দর্শনার্থীদের কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং উৎপাদক প্রতিষ্ঠানগুলো কিন্তু পাটের তৈরি বিভিন্ন ব্যাগ, ফুলদানি, বালিশের কভার, এমনকি বেডশিটের যে প্রোডাক্টগুলো রয়েছে পাট পণ্যের তৈরি, সেগুলো কিন্তু ডিসপ্লে করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্রেতা এবং দর্শনার্থী তারা কিন্তু তাদের পছন্দের যে পণ্যটি সেটি কিন্তু বেছে নিচ্ছেন এবং বিক্রেতাদের সাথে কিন্তু তারা দর কষাকষি করছেন এবং তাদের পছন্দ হলে কিন্তু পণ্যটি তারা কিনে নিচ্ছেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাহারি ডিজাইন এবং রঙের কিন্তু পাট পণ্যের যে ভ্যানিটি ব্যাগ, এছাড়াও বাজার করার যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিসপ্লে করা হচ্ছে এবং সেগুলো কিন্তু ক্রেতা দর্শনার্থীরা কিন্তু বেছে বেছে কিনছেন। মূলত এই মেলার উদ্দেশ্য হচ্ছে যে
বহুমুখী পাট পণ্যের উৎপাদন এবং ব্র্যান্ডিং এর যে বিষয়টি রয়েছে সেগুলো হচ্ছে যারা উৎপাদক রয়েছেন তাদেরকে যেমন উৎসাহিত করবে, পাশাপাশি যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝেও এই বিষয়টি বা এই বার্তাটি ছড়িয়ে দেওয়া যে পাট দিয়ে শুধু যে ব্যাগ কিংবা বস্তা সেগুলো তৈরি হয়নি, পাটের কিন্তু বহুমুখী ব্যবহারের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ফুলদানি মতো যে ছোটখাটো গৃহসজ্জার যে বিষয়গুলো রয়েছে বা পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু পাট পণ্যে তৈরি হয় এবং সেই বিষয়টি কিন্তু ডিসপ্লে করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে সরকার কিন্তু চাচ্ছে যে আসলে তৈরি পোশাক যেমন বাংলাদেশের অবস্থানকে সুসংহত করেছে বিশ্বের, তেমনি বহুমুখী পাট পণ্যের ব্যবহার এবং বিপণনের মাধ্যমে কিন্তু পাটের যে সোনালী আঁশ খ্যাত হিসেবে পরিচিত ছিল পাট, সে বিষয়টি কিন্তু তুলে ধরাই কিন্তু এই মেলার উদ্দেশ্য। এবং সরকার আশা করছে যে এই জাতীয় পাট মেলার পরে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে সরকার আরেকটি আন্তর্জাতিক মেলা করার চিন্তা ভাবনা করছে। এর উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বে পুনরায় পাটের যে সোনালী সুদিন সেটি ফিরিয়ে আনা। তো এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। ইমতিয়াজ। দর্শক, রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত পাট মেলার শেষ দিন আজ, আর সে খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ খান। চলে যাচ্ছি পরের খবরে। রাতের আধারে অবৈধ ঘোপজাল দিয়ে সমুদ্র ও নদীর মোহনায় প্রতিদিন কোটি কোটি ইলিশের পোনা নিধন করছে বেশ কিছু অসাধু জেলে। শুধু ইলিশই নয়, অবৈধ এ জালে মারা পড়ছে কয়েকশো প্রজাতির বিভিন্ন মাছের পোনাও। অবৈধ কার্যক্রমের কারণে ইলিশ বাড়ানোর লক্ষ্যে সরকারের নানা কর্মসূচির সার্বিক সফলতা নিয়ে সন্দিহান সচেতন মহল। এসএম সিফাতের ছবিতে এম এ আজিমের রিপোর্ট। বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা, বরগুনার প্রধান দুটি নদী সমুদ্রের সাথে মিলেছে এখানে। দুটি মোহনার মাঝের এ চরটিতে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা জুড়ে পুঁতে রাখা হয়েছে গাছের খুঁটি। গভীর রাতে জোয়ারের পানিতে চরটি প্লাবিত হলে ঘোপ নামের সূক্ষ্ম ফাঁসের জাল বেঁধে দেওয়া হয় খুঁটির সাথে। জোয়ারের পানি নেমে গেলে বিভিন্ন মাছের সাথে সূক্ষ্ম ফাঁসের এ জালে ধরা পড়ে ইলিশ সহ বিভিন্ন মাছের পোনা। ভোরের আলো ফোটার আগেই গোপনে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের ইলিশ ও বিভিন্ন মাছের পোনা বিক্রি করা হয় রুইতার খাল, পদ্মা সহ বেশ কিছু অবৈধ মাছের বাজারে। আর সবকিছু জেনে বুঝেও পেটের তাগিদে এসব অবৈধ কাজ করছেন বলে দাবি জড়িতদের। ইলিশ মাছের বাচ্চা, এবার ওই বড়তা, এবার পোমা, তো পেটের টানে ধরি। জোয়ারের সাথে যে আসে তখন যত মাছ আসে সবই আটকা পড়ে, চর শুকিয়ে গেলে ওটা মাটিতে বাইজে মারা যায়। পেট যখন না বাঁচে তখন কোনো মানুষ চুরি করে টাকা দিয়ে বদমাশি করে রিজিকের জন্য। এটা আমরা ইচ্ছে করে কেউ ধরিও না, আর ওটার প্রতি আমরা যে ওইটা নষ্ট করবো এরকম আমাদের কারো ইচ্ছেও নাই। বিশেষজ্ঞরা বলছেন ইলিশ গভীর পানির মাছ হলেও পোনা অবস্থায় এরা নদী ও উপকূলের উদ্ভিদকণা খাওয়ার জন্য মোহনায় অবস্থান করে। সচেতন মহল বলছেন প্রশাসনের নীরব ভূমিকার কারণেই হুমকিতে পড়ছে ইলিশ সম্পদ। ছোট ইলিশটা তার বৃদ্ধি প্রাপ্তির জন্য বিভিন্ন রকম পুষ্টি সমৃদ্ধ খাবার পেয়ে থাকে, এই জন্যই মূলত তারা নদীর উপকূলীয় অঞ্চলে বসবাস করে। ঘোপজালটা দিয়ে তার মাছ মেরে ফেলতেছে, যাতে আমাদের এর পরবর্তীতে ইলিশের আর অস্তিত্ব থাকবে না। জেলা প্রশাসক আশ্বাস দেন উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অবৈধ কারেন্ট জাল বা অন্যান্য যে জালগুলো আছে সেগুলো অপসারণ করে এদেরকে আইনের আওতায় এনে যেন জাটকা নিধন করতে তারা না পারে, এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ডিম ছাড়ার জন্য মা ইলিশ সমুদ্রের লবণ পানি থেকে উঠে নদীর মিঠা পানিতে আসে। ইলিশ পোনাগুলো 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত বড় হলে গভীর সমুদ্রে চলে যায়, কিন্তু অবৈধ এ ঘোপ জালের ফলে পোনাগুলো আর সমুদ্রে ফিরতে পারে না। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা 22 দিন থেকে বাড়িয়ে 30 দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী প্রজনন মৌসুম থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2017 উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক। এ সময় দেশে প্রতি বছর ইলিশের উৎপাদন 10 থেকে 12,000 মেট্রিক টন বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি। তবে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে এখনই ইলিশ রপ্তানির পরিকল্পনা নেই বলেও জানান মন্ত্রী। বিশ্বের যেসব দেশ ইলিশ উৎপাদন করে তাদেরটা কমছে আর আমাদেরটা 9 থেকে 10% বাড়ছে। আমি দায়িত্ব নেওয়ার সময় ইলিশের প্রজনন টাইম ছিল
15 দিন, আমেরিকা বাইরে করলাম 22 দিন। আজকা থেকেই ইলিশের এই প্রজনন সময় 1 মাস করা হইল। ফেনীতে বিক্রির সময় একটি মৎস্য আড়ত থেকে নিষিদ্ধ 2 টন আফ্রিকান মাগুর মাছ একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আটককৃত ব্যবসায়ীকে 10,000 টাকা অর্থদণ্ডও দেন আদালত। জেলা মৎস্য অফিস জানায়, ফেনীর কোর্ট বিল্ডিং এলাকায় পৌরসভার মাছের আড়তে নিষিদ্ধ রাক্ষসী আফ্রিকান মাগুর বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় তারা। এ সময় নোয়াখালী ফিশিং নামের একটি আড়ত থেকে 2 টন আফ্রিকান মাগুর জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে আড়তের মালিক লিটনকে আটক করে 10,000 টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রায় 2000 কেজি মাছ জব্দ করি এবং যেহেতু এই আইনের বিধান অনুসারে অপরাধ পুনর্বার সংঘটিত হয়েছে, সেহেতু আমি তাকে এই আইনের দ্বিগুণ জরিমানা করেছি। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে রাজবাড়ীর সরকারি হাঁস মুরগির খামার। প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা ও এলাকাবাসী জানায়, জেলায় হাঁস মুরগি পালন বৃদ্ধি ও বেকারত্ব ঘোচাতে শহরের ভবানীপুরে 3 একর জায়গার উপর 1982 সালে সরকারিভাবে প্রতিষ্ঠা করা হয় এই খামারটি। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে খামারটির বায়োসিকিউরিটি, পানি, বিদ্যুৎ ও মুরগির শেড ও বাচ্চা পালন শেড এবং রেস্ট হাউস সহ বেশিরভাগ স্থাপনা প্রায় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। রয়েছে জনবল সংকটও। বর্তমানে সরকারি এই খামার থেকে কোনো সুবিধাই পাচ্ছে না বলে জানিয়েছেন খামারিরা। বেহাল অবস্থা, খামারের যেগুলো স্থাপনা আছে সবই খুব দুর্দশায় আছে, ভাঙাচুরা, কোনো সংস্কারের পর্যন্ত সংস্কারেরই হয় নাই। আমাদের যে রাজবাড়ী যে সরকারি ফার্ম আছে এবং কর্মকর্তা আছে, এদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। আমরা নিজেরাই বাচ্চা কিনে নিজেরাই পালন করি। সরকারি ভাবে যদি মুরগির বাচ্চা কম দামে দিত, তাহলে আমরা খামারটাকে আরো বড় করতে পারতাম। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা উপলক্ষে আজ একদিনের জন্য বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। হিলি স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা প্রতাপ মল্লিক জানান, দোল উৎসবের কারণে সকাল থেকে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে থাকা পণ্যবাহী ট্রাকের মালামাল ওঠানো নামানো স্বাভাবিক থাকবে বলে জানান তিনি। এছাড়া দুদেশের মধ্যে পাসপোর্টধারী বৈধ ভ্রমণকারীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রাজস্ব কাঠামোয় কোনো ত্রুটি না থাকলেও নীতি প্রয়োগে দক্ষতার অভাব রয়েছে কর্মকর্তাদের, আর এ কারণেই রাজস্ব আদায়ে সর্বোচ্চ সফলতা আসছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 2 দিনের অর্থনীতি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। ডক্টর মশিউর রহমান জানান, আইন কানুনের জটিলতার কারণে বেশিরভাগ সময় প্রত্যাশা অনুযায়ী বিদেশি বিনিয়োগ আসছে না। সম্মেলনে অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, উন্নয়নের দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত সম্মেলনে অর্থনীতিবিদ, শিক্ষক আর গবেষকরা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে প্রবন্ধ উপস্থাপন করেন। যে সরকারের রাজস্ব কাঠামো যেটা, এখানে আমার মনে হয় না তেমন গুরুত্বপূর্ণ কোনো ত্রুটি আছে, কিন্তু ওই নীতিগুলো প্রয়োগের যে পদ্ধতি, প্রয়োগের যে দক্ষতা, প্রয়োগের জন্য যে প্রশিক্ষণ, সেখানে বোধহয় উন্নতি হওয়া দরকার। বাইরের ইনভেস্টর যতটা ইনভেস্ট করতে চায়, বাস্তব ইনভেস্টমেন্ট তার চেয়েও কম। তাদের অডিটিং সিস্টেম, আমাদের এখানকার ল, এই সকল জটিলতা আছে, যে জটিলতা শুধু আমরা একা দূর করতে পারবো না, অন্যদেরও দরকার। ভালো মানসিকতা নিয়ে লেগে থাকলে ছোট পরিসরেও সমাজের জন্য অনেক ভালো কাজ করা সম্ভব। গতকাল আগরগাঁয়ে ইটিএন অ্যান্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট এর সার্জিক্যাল স্কিল ল্যাব উদ্বোধন করে একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই ল্যাবের মাধ্যমে সাধারণ মানুষের আরও উন্নত সেবা দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। 2004 সালে ইএনটি অ্যান্ড হেড নেক ক্যান্সার ফাউন্ডেশন অব বাংলাদেশ অলাভজনক ও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানের নিজস্ব আয়, সরকার, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক খাতের অনুদান ও সাহায্যের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। 3টি অপারেশন থিয়েটার, রোগ নির্ণয়, এক্স-রে, ইসিজি, অডিওলজি ও স্পিচ থেরাপি সহ হিয়ারিং এইড যন্ত্র স্থাপন সংক্রান্ত সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দক্ষিণাঞ্চলের তরুণদের জন্য আইটি নির্ভর কর্মসংস্থানের জন্য পদ্মা নদী বেষ্টিত চরে ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট ও হাইটেক পার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল মাদারীপুরের শিবচরে উপজেলা ছাত্রলীগের সম্মেলনে তিনি একথা বলেন। দক্ষিণাঞ্চল সহ সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ আইটি নির্ভর কর্মসংস্থান হবে। সারা বিশ্বে আইটি বিশ্বকোষ এসে এখানে ইনভেস্ট করবে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে তীর ব্র্যান্ড ডিল 2017 গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠান। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয় ব্র্যান্ডিং বিষয়ক এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 200 দলের মধ্যে চূড়ান্ত পর্ব উঠে আসে 10টি সেরা দল। প্রতিযোগিতায় সিটি গ্রুপের তীর আটা এবং নতুন পণ্য তীর চায়ের ব্র্যান্ডিং করেন তারা। রোববার দুপুর থেকে হওয়া ব্র্যান্ডিংয়ের এই লড়াই চলে রাত পর্যন্ত। অংশ নেওয়ার প্রতিযোগীরা বিভিন্ন উপায়ে ক্রেতাদের দ্বার প্রান্তে পণ্য পৌঁছে দেওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরেন। প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান, বিকাশ লিমিটেডের বিপণন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ কে হক এবং অন্যান্যরা। পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ভয়েস অফ বিজনেস এর আয়োজনে প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিল সিটি গ্রুপ। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালীর ঠ্যাঙ্গারচরে পুনর্বাসনের প্রস্তাবের পরপরই চরটিতে বসবাসের উপযোগিতা নিয়ে প্রশ্ন ওঠে। জনমানবহীন চরটি মানুষের বসবাসের উপযোগী করতে বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার সেন্টার নির্মাণ সহ বিভিন্ন উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছে স্থানীয়রা। জেলা প্রশাসন বলছে নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের সুযোগ না দিয়ে তাদের নিজ দেশে ফিরে যাওয়াকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর মোহনায় প্রায় 1 যুগ আগে জেগে ওঠে একটি চর। স্থানীয়দের কাছে এটি পরিচিত ঠ্যাঙ্গারচর নামে। রোহিঙ্গা শরণার্থীদের এই চরে পুনর্বাসনের সিদ্ধান্তের পরপরই এখানে বসবাসের উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত কয়েক বছরে পূর্ব ও দক্ষিণ দিকে বৃদ্ধি পেয়েছে ঠ্যাঙ্গারচরের আকার, কিন্তু উত্তর পশ্চিম পাশে অব্যাহত রয়েছে ভাঙন। বাতান্যা আছে, মহিষ গরু আছে, দালিয়াহারি গাছ গছোয়া কাটে, ওই লার্কিয়ালারা গাছ টাছ কাটে, এরা আর আইয়ে যায়। এখানে স্থানীয়ভাবে কে থাকে না। একটা পুলিশ স্টেশন, একটা কোস্ট গার্ড স্টেশন, একটা হেলথ কমপ্লেক্স, এগুলি করে দিলে তারা সেফলি এখানে থাকবে। ঠ্যাঙ্গারচরকে বসবাসের উপযোগী করতে এর চারপাশে বেড়িবাঁধ নির্মাণ ও সড়ক নির্মাণের দাবি জানালেন এই চরে যাতায়াতকারী জেলেরা। এখানে থাকতে হইলে আমরা বেড়িবাঁধ করতে হবে, তারপর যদি মানুষের যাতায়াতের চলাইয়ের ব্যবস্থা করতে হবে। কোনো সময় এত ইঞ্জিন নষ্ট হয়ে যাবে বাজতে পারি বা সুবিধা অসুবিধা চরের লোক বাজুম, তাহলে ওরা যদি কোনো ক্ষয়ক্ষতি না করে। ঠ্যাঙ্গারচর বসবাসের উপযোগী করতে বনায়ন করা হচ্ছে বলে জানান বন কর্মকর্তা। আর জেলা প্রশাসক বলছেন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা দরকার। তারা যেন সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে না পারে, সেই জন্য একটু আইসোলেটেড এলাকা হলে ভালো হয়। আইন শৃঙ্খলা বাহিনী বা নৌবাহিনী, কোস্ট গার্ড এদেরও সে এলাকায় তাদের রাখার একটা ব্যবস্থা থাকা প্রয়োজন। 2011 সাল থেকে 4800 একর প্লান্টেশন করেছি, আর ঠ্যাঙ্গারচরের টোটাল এরিয়া আপনার 10,000 একরের কাছাকাছি হবে। এদিকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টিতেই গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। সেখানে স্থায়ীভাবে তারা একবার যদি বসতি গ্রহণ করে, সেখান থেকে উৎখাত করতে গেলে তারা ভবিষ্যতে তারা নানা ধরনের সমস্যার সৃষ্টি করবে। স্থানীয় লোকদের সাথে তাদের একটা ক্ল্যাশ হয়ে যেতে পারে যে কোনো সময়। যে অঞ্চলকে থেকে তাদের উৎখাত করা হয়েছে অত্যাচার নিপীড়নের মাধ্যমে, সে অঞ্চলে তাদের পুনর্বাসন করতে হবে। সেই পুনর্বাসনটা এখন ফোকাস হওয়া উচিত। হাতিয়া থেকে 20 কিলোমিটার দূরে ঠ্যাঙ্গারচরের জমির পরিমাণ 10,000 একর। এর মধ্যে 500 একর ভূমি রোহিঙ্গা শরণার্থীদের জন্য বরাদ্দের প্রস্তাব দিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন। সময় সংবাদ, নোয়াখালী। দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রের সাথে ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ TTIP চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরির পর ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে
আসতে আগ্রহ প্রকাশ করেছে অনেক দেশ এবং অঞ্চল। এক্ষেত্রে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চিলি, মেক্সিকো সহ এশিয়া ও আফ্রিকার দেশগুলোর সাথে ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী বলে জানিয়েছে ইইউ এর ট্রেড কমিশনার সিসিলিয়া ম্যালমস্ট্রম। টিটিপিআই চুক্তি এখনো পুরোপুরি বাতিল ঘোষণা হয়নি উল্লেখ করে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, টিপিপি কিংবা নাফটা চুক্তির ক্ষেত্রেও তেমন কোনো আগ্রহ নেই নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ কারণে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য উন্নয়নশীল দেশ খুঁজছে ইইউ। এক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, শুল্ক ও বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। ভারত এবং উন্নয়নশীল দেশগুলোর গাড়ি বিক্রি বাড়াতে ভারতের টাটা মোটরসের সাথে অংশীদারি চুক্তি করতে যাচ্ছে জার্মানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সওয়াগন। ফোক্সওয়াগনের প্রধান নির্বাহী ম্যাথিস মুলার এবং টাটা মোটরসের নির্বাহী পরিচালক গোয়েন্টার বুচেক জানান, দুই কোম্পানি একত্রে কাজ করলে ক্রমবর্ধমান বাজারের চাহিদার সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক কিছু তৈরি করা সম্ভব। অংশীদারি চুক্তির আওতায় গাড়ি নির্মাণ শুরু হবে 2019 সালে। ভারতে 100 কোটির উপরে জনগণের মধ্যে দিন দিনই বাড়ছে পশ্চিমা গাড়ির চাহিদা। 2025 সালে গাড়ির চাহিদা বেড়ে দাঁড়াবে 70 লাখে, গেল বছর যা ছিল 35 লাখ। চীনের কর্পোরেট খাতে ঋণের পরিমাণ দেশটির মোট প্রবৃদ্ধির 169% পৌঁছেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না। ব্যাংকের গভর্নর জানান, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশের ঋণ আশঙ্কাজনক হারে বাড়ছে। সবচেয়ে বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছে দেশটির আবাসন খাত, আর্থিক খাত বহির্ভূত প্রতিষ্ঠান। গেল বছর দেশের অর্থনীতি ঋণগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা নিয়ে চীনকে সতর্ক করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের 3টি সূচকের মধ্যে 2টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সকাল থেকে লেনদেন চলছে। প্রথমে যদি আমি জানিয়ে দিই, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসই এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 5.05 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 5681 পয়েন্টে। ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএসই সরিয়ে ভিত্তিক সূচক অর্থাৎ ডিএসই এস ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 1.65 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1310 পয়েন্টে। তবে নিম্নমুখী প্রবণতা রয়েছে ডিএসই বাছাই সূচক ডিএসই 30 ইন্ডেক্স, এখানে 2.17 পয়েন্ট হারিয়েছে এবং অবস্থান করছে 2052 পয়েন্টে। এখন পর্যন্ত টাকার অঙ্কের লেনদেন আমরা দেখতে পাচ্ছি 340 কোটি টাকা, যার মধ্যে দর বেড়েছে 148টি প্রতিষ্ঠান, দর কমেছে 106টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে 50টি প্রতিষ্ঠান। টপ 20 শেয়ারের তালিকা যদি আমরা দেখে নিই, তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি বেক্সিমকো রয়েছে টপ 20 তালিকার 1 নম্বরে অবস্থান করছে 35 টাকা 80 পয়সার দর নিয়ে, যার সর্বোচ্চ দর 36 টাকা 80 পয়সা হলেও সর্বনিম্ন দর 35 টাকা 80 পয়সায় এখন পর্যন্ত লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি। তালিকার 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সিএনএ টেক্স 11 টাকা 80 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 12 টাকা এবং সর্বনিম্ন দর 11 টাকা 50 পয়সা। তবে গতকাল এই প্রতিষ্ঠানটি আমরা 11 টাকা 40 পয়সায় লেনদেন হতে দেখেছি, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 3 নম্বরে রয়েছে লঙ্কা বাংলা ফিনান্স, আর্থিক খাতে একটি প্রতিষ্ঠান 58 টাকা 60 পয়সা দর নিয়ে, যদিও সর্বোচ্চ দর এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 60 টাকা এবং সর্বনিম্ন 58 টাকা রয়েছে। গতকালের প্রতিষ্ঠানটি কিন্তু 59 টাকা 90 পয়সা পর্যন্ত লেনদেন করেছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিছুটা দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটির। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 3 নম্বরটা জানিয়ে দিচ্ছিলাম, এর পরবর্তী অবস্থানে রয়েছে 4 নম্বর অ্যাপোলো ইস্পাত 24 টাকা 60 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 24 টাকা 90 পয়সা হলেও সর্বনিম্ন দর 24 টাকা 60 পয়সায় এখন পর্যন্ত লেনদেন শেষ করেছে এই প্রতিষ্ঠানটি। গতকালের প্রতিষ্ঠানটি 24 টাকা 40 পয়সা লেনদেন হতে আমরা দেখেছি, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিছুটা দর বেড়েছে এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অর্থাৎ 5 নম্বরে অবস্থান করছে ফার্ক কেমিক্যাল 28 টাকা দর নিয়ে, সর্বোচ্চ দর 28 টাকা 80 পয়সা হলেও সর্বনিম্ন দর 27 টাকা 90 পয়সায় লেনদেন শেষ করছে এই প্রতিষ্ঠানটি। এবং গতকালই আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটি 28 টাকা 60 পয়সায় লেনদেন করতে, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিছুটা দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটির। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি
একটিভ ফাইন রয়েছে 51 টাকা দর নিয়ে তালিকার 6 নম্বরে। সর্বোচ্চ দর 51 টাকা 50 পয়সা হলেও সর্বনিম্ন 50 টাকা 30 পয়সায় এখন পর্যন্ত লেনদেন করছে এই প্রতিষ্ঠানটির। তালিকার 7 নম্বরে রয়েছে বারাকা পাওয়ার 48 টাকা 90 পয়সা দর নিয়ে। যদিও সর্বোচ্চ দর এখন পর্যন্ত 50 টাকা 20 পয়সা পর্যন্ত এই প্রতিষ্ঠানটি তুলতে পেরেছে এবং সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি 48 টাকা 50 পয়সায় লেনদেন শেষ করলেও গতকাল এই প্রতিষ্ঠানটি 49 টাকা 70 পয়সা কিন্তু লেনদেন করেছিল। অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিছুটা দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটির। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 8 নম্বরে রয়েছে কেয়া কসমেটিক্স 16 টাকা 70 পয়সা দর নিয়ে। সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 17 টাকা লেনদেন করছে এবং সর্বনিম্ন 16 টাকা 60 পয়সার লেনদেন হলো। গতকাল এই প্রতিষ্ঠানটি 16 টাকা 70 পয়সা আমরা কিন্তু লেনদেন হতে দেখেছি। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের মধ্যে প্রথম 8টির অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলি। রাজধানীর মালিবাগ রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত, আহত 2। গার্ডার তোলার কাজে ত্রুটি দুর্ঘটনার কারণ বলছে ফায়ার সার্ভিস। ভোক্তা অধিকার সুরক্ষায় করা আইন সম্পর্কে জানে না বেশিরভাগ মানুষ। এখনো পূরণ হয়নি এই অধিদপ্তর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বলছে ক্যাব। অপ্রাপ্ত বয়স্ক আর লাইসেন্সবিহীন চালকের হাতে দেশের 1/3 গাড়ি, বাড়ছে যাত্রীদের জীবনের ঝুঁকি। পুলিশ ও বিআরটি এর উদাসীনতাই কারণ বলছেন বিশেষজ্ঞরা। এবং রাতের আধারে অবৈধভাবে ইলিশের পোনা ধরছে অসাধু জেলেরা, মারা পড়ছে কয়েকশো প্রজাতির মাছের পোনাও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এই ছিল সময় বাণিজ্যের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।